হ্যালো স্টুডেন্টস, আমি সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করব আমার প্রথম ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এ ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য। তো এটা শুরু করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে জীবন কী, জীবনের বৈশিষ্ট্য কী, এগুলোর সম্বন্ধে। তো এইগুলো আজকে আমরা জানব। তো প্রথমে দেখো, জীবন কি? যখনই জীবন কথাটা বলা হয় তখনই আসে কি জীব, এবং অর্থাৎ সজীব বস্তু সম্পর্কে। তো সজীব বস্তু বা জীব কি এবং তার সাথে পরিবেশের কি সম্পর্ক? জীবন বলতে মেনলি বোঝায় এই জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ককে, মানে দুজনের একটা আন্তঃক্রিয়াকে। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি, এই জীব দেহ বা সজীব বস্তু যাই বলি না কেন, এটা কিন্তু গঠিত হয় বিভিন্ন জড় বস্তুর সমন্বয়ে। কীরকম? এই জড় বস্তুগুলো আবার কি দ্বারা গঠিত হয়? জৈব ও অজৈব পদার্থ দ্বারা। এই জড় বস্তুগুলো কিন্তু আবার গঠিত হয় বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ দ্বারা। তাহলে জীবনটা কি? জীবন হচ্ছে জীবদেহ বা সজীব বস্তুর সমন্বয়ে, সজীব বস্তু এবং পরিবেশের সমন্বয়। এবং এই সজীব বস্তুগুলো আবার কী দ্বারা গঠিত হচ্ছে? বিভিন্ন জড় বস্তুর সমন্বয়। এবার যদি আমরা একে একটা সংজ্ঞায়িত করার চেষ্টা করি, যে সজীব বস্তু বা জীবকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি এবং তাদের মেন ধর্মগুলো কি কি এবং একটা জীবদেহের মধ্যে কি কি বর্তমান, তাহলে সেটাকে কিভাবে বলবো? দেখো, বলবো যে বস্তুগুলির মধ্যে বৃদ্ধি, বিপাক, চলন গমন, উত্তেজিতা, শ্বসন, বংশবিস্তার করার ক্ষমতা, অভিযোজন করার ক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্যগুলি বর্তমান, তাকে আমরা বলবো কি জৈব বস্তু বা জীবদেহ বা সজীব বস্তু। তো এই যে বৃদ্ধি, বিপাক, চলন গমন, এগুলো কি? এগুলো আমরা আসছি, এগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। তাহলে এই যে শব্দগুলো, এই টার্মসগুলো বললাম, তাহলে সবই কিন্তু জীবের বৈশিষ্ট্য, বা এটাকে কি বলতে পারি? জীবনের বৈশিষ্ট্য। তাহলে জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে কি কি আসছে দেখো। ফার্স্ট কি বলেছি? আকার ও আয়তন। জীব মাত্রই নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। উদ্ভিদের ক্ষেত্রে হয়তো কিছু ভ্যারিয়েবল আসে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট আকার আয়তন বর্তমান। কিছু ব্যতিক্রম আছে এককোষী প্রাণী, যেমন অ্যামিবা, স্পঞ্জ, এগুলোর ক্ষেত্রে হয়তো নির্দিষ্ট আকার আয়তনটা সঠিকভাবে থাকে না। নেক্সট পয়েন্ট কি বলছি দেখো, উত্তেজিতা বা ইরিটেবিলিটি। উত্তেজিতাটা কি? উত্তেজিত জীবদেহ পরিবেশের বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয়, এবং এই ধর্ম, জীবের এই ধর্মকে আমরা বলছি কিন্তু উত্তেজিতা, এবং এই উত্তেজিতায় সাড়া দেওয়াকে বলছি আমরা সাড়া প্রদান। কীরকম? উদাহরণ দিলে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে, যেমন লজ্জাবতী উদ্ভিদে কি স্পর্শ করলে সঙ্গে সঙ্গে কি হয়, যে পাতা স্পর্শ করলে পাতাটা মুড়ে যায়। সেরকম প্রাণীদের ক্ষেত্রে, যেমন একটা গরম জিনিসে যদি হাত পড়ে বা চোখে যদি আলো এসে পড়ে, কি হয়? চোখটা বন্ধ হয়ে যায়, আমরা বন্ধ করে নিই। এটা কি কেউ বলে দেয়? এটা একটা জীবের কিন্তু একটা স্বাভাবিক ধর্ম। আবার গরম জিনিসে হাত পড়লে আমরা তৎক্ষণাৎ হাতটাকে তুলে নিই। তাহলে এই হচ্ছে উত্তেজিতা এবং সাড়া প্রদান। দেখো, প্রথমেই যখন বলেছি যে জীবন মানে পরিবেশ ও সজীব বস্তু যে সমন্বয়, তাহলে এখানে কি আছে? যে পরিবেশের এগুলো এক একটা উপাদান, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা সাড়া দিচ্ছি। নেক্সট পয়েন্ট দেখো, প্রোটোপ্লাজমীয় সংগঠন বা প্রোটোপ্লাজমিক অর্গানাইজেশন। এটা কি? এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহই
কিন্তু প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দ্বারা গঠিত। আচ্ছা, প্রোটোপ্লাজম সমন্বিত কোষ কোষ কি? আমরা এর আগে পড়েছি 7, 8, 6, 7, 8 এগুলো পড়েছি যে কোষ হচ্ছে জীবদেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক। তার মানে একটা জীবদেহ গঠিত হতে গেলে সবচেয়ে ছোট একক কি? কোষ। এবং এই কোষীয় উপাদানগুলো কি? প্রোটোপ্লাজম সমন্বিত। তাহলে যাই হোক, আমরা প্রোটোপ্লাজমকে কি বলতে পারি? প্রাণের একটা ভৌত ভিত্তি বলতে পারি। নেক্সট দেখো কি আসছে, বৃদ্ধি। বৃদ্ধি বা গ্রোথটা কি? প্রত্যেকটা জীবেরই কিন্তু বৃদ্ধি আছে। কিভাবে বৃদ্ধিটা দেখা যায়? আমরা খাদ্য গ্রহণ করছি, উদ্ভিদরা খাদ্য তৈরি করছে নিজেদের দিয়ে, এইভাবে কিন্তু প্রোটোপ্লাজমটা সংশ্লেষিত হয় এবং জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এর ফলে জীবদের কিন্তু আকার আয়তন বৃদ্ধি পায়। তাহলে এটা গেল বৃদ্ধি। এবার আসছে কি? মেটাবলিজম বা বিপাক। এটা কি? জীবকোষের মধ্যে বিভিন্ন ধরনের বিক্রিয়া, মানে রাসায়নিক বিক্রিয়া কিন্তু ঘটে চলেছে। এই যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে চলেছে, এটা হচ্ছে কিন্তু বিপাক। এই বিপাক আবার দু ধরনের হয়। কি কি? উপচিতি বিপাক বা অ্যানাবলিজম, অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। তো উপচিতি বিপাক, একটা হচ্ছে অপচিতি বিপাক। উপচিতি বিপাককে আমরা ইংলিশে কি বলছি? ইংলিশ টার্মটা কি? অ্যানাবলিজম। আর অপচিতিটা কি? ক্যাটাবলিজম। দেখো, উপচিতি বিপাকটা কি? উপচিতি বিপাকের ফলে জীবদের শুষ্ক ওজন বাড়ে, এটা একটি গঠনমূলক বিক্রিয়া। আর অপচিতি বিপাকের ফলে, মানে যে বিপাকের ফলে জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়, এবং এটা কি? হ্রাস পাওয়া মানে কি? এটা একটা ধ্বংসাত্মক বিক্রিয়া। তাহলে এখান থেকে যদি আমাদের কখনো বলে যে পার্থক্য বলে উপচিতি অপচিতি বিপাকে, সেটাও বলতে পারবো। দুটো পার্থক্য এখান থেকেই হয়ে যাচ্ছে, যে একটা গঠনমূলক, একটা ভাঙনমূলক বা ধ্বংসাত্মক। একটা ক্ষেত্রে আমাদের জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে এবং একটা ক্ষেত্রে হ্রাস পাচ্ছে। তাহলে এটা গেল আমাদের বিপাক। এবার আসছে কি? পুষ্টি। পুষ্টি বা নিউট্রিশন। তাহলে এই নিউট্রিশন কথাটা, পুষ্টি কথাটা আমরা সবাই পরিচিত এটার সাথে। কি? বেঁচে থাকার জন্য জীবরা খাদ্য গ্রহণ করে, এবং এই খাদ্য কি ঘটে? পরিপাক হয়, শোষিত হয়, এবং যেটা কাজে লাগছে না, যে অংশটুকু অপাচ্য অংশ, বহিষ্কৃত হয়। তাহলে উদ্ভিদ কি করে? উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড আর জল নিচ্ছে, এবং আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। এটা কি জাতীয় খাদ্য তৈরি করে উদ্ভিদ? শর্করা জাতীয়। আর প্রাণীরা কি করে? প্রাণীরা হচ্ছে জটিল খাদ্য বা সরল খাদ্য সবটাই গ্রহণ করে এবং দেহে আত্তীকরণ ঘটে এবং অপাচ্য অংশকে বহিষ্কৃত করে। তাহলে এই উদ্ভিদ পুষ্টি একটা আলাদা ধরনের প্রসেসের মাধ্যমে হয়, প্রাণী পুষ্টি একটা আলাদা প্রসেসের মাধ্যমে হয়। এগুলো পরে আমরা ডিটেলসে পড়বো যখন পুষ্টি চ্যাপ্টারটা পড়বো বা ওই সম্পর্কে পড়বো। তো পুষ্টি এখানে কি বললাম? দু ধরনের হতে পারে। একটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হলোফাইটিক পুষ্টি, হলোফাইটিক পুষ্টি, আর এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে হলজয়ী পুষ্টি। তাহলে এটা গেল আমাদের পুষ্টি। এবার নেক্সট কি আসছে? আর একটা পয়েন্ট আসছে কি? শ্বসন বা রেসপিরেশন। শ্বসনটা কি?
আমরা সবসময় এই এই একটা টার্মের সাথেও পরিচিত। এটা একটা আমাদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। এটার কি হয়, পুরো যেটা মানে খাদ্য থেকে যে স্থিতিশক্তিটা আমরা পাই, সেই স্থিতিশক্তিটার জারণের মাধ্যমে গতিশক্তিতে কিন্তু রূপান্তরিত হয় এই শ্বসনের মাধ্যমে। এবং এই শ্বসনের ফলে কিন্তু জীবদেহে শুষ্ক ওজন হ্রাস পায়। যখন আমরা বিপাক পড়েছি তখন বিপাক সম্বন্ধে বললাম, তখন বললাম কিন্তু বিপাক দু ধরনের, একটা উপচিতি একটা অপচিতি। সেখানে শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়াকে বলেছিলাম উপচিতি এবং হ্রাস পাওয়াকে বলেছিলাম অপচিতি। সেরকম শ্বসনের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, শুষ্ক ওজনটা হ্রাস পাচ্ছে। তাহলে শ্বসন এক প্রকারের কি অপচিতিমূলক বিক্রিয়া, এবং শ্বসনের ফলে শক্তির মুক্তি ঘটে। তাহলে এটাকে কি বলতে পারি আমরা, শক্তি উৎপাদনকারী পদ্ধতিও বলতে পারি। তাহলে শ্বসন কি এক প্রকার অপচিতিমূলক ক্রিয়া। এবার নেক্সট পয়েন্ট কি আসছে, নেক্সট পয়েন্ট আসছে রেচন বা এক্সক্রিশন। রেচন কি, রেচন হচ্ছে এমন একটা বিপাক প্রক্রিয়া, বিশেষ বিপাক প্রক্রিয়া, যার ফলে জীবদেহের উৎপন্ন ক্ষতিকর পদার্থ, ক্ষতিকর কি ধরনের পদার্থ, নাইট্রোজেনযুক্ত, নাইট্রোজেনযুক্ত পদার্থগুলো দেহের বাইরে পরিত্যক্ত হয়। এবং উদ্ভিদের ক্ষেত্রেও হয় কি, উদ্ভিদের ক্ষেত্রে রেচন পদার্থগুলো বেরোয়, সেটা উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেনযুক্ত নাইট্রোজেনবিহীন উভয়ই হতে পারে। এবং উদ্ভিদ বিভিন্ন পদ্ধতিতে রেচন পদার্থগুলো ত্যাগ করে। যেমন পাতা ঝরিয়ে দেয় কিছু উদ্ভিদ নির্দিষ্ট সময় পরে, কিছু উদ্ভিদের ছাল, উদ্ভিদের কাণ্ড থেকে ছাল ত্যাগ হয় বা বাকল ত্যাগ হয়, বাকল মোচনের মাধ্যমে ত্যাগ করতে পারে। এবং ফল মোচনের মাধ্যমেও কিন্তু রেচন পদার্থ ত্যাগ করতে পারে। সেরকম প্রাণীরাও হচ্ছে তাদের দেহ থেকে কিন্তু রেচন পদার্থ মুক্ত করে দেয়। কিসের মাধ্যমে আমাদের প্রাণী দেহ থেকে রেচন পদার্থ ত্যাগ হয়, ঘাম, মূত্র, এগুলোর মাধ্যমে। ঠিক আছে, এরপরে আসছে দেখো সিক্রেশন বা ক্ষরণ। ক্ষরণটা কি জিনিস, ক্ষরণটা হচ্ছে বিভিন্ন দেহ অভ্যন্তরে বিভিন্ন গ্রন্থি আছে আমাদের, সেই গ্রন্থি থেকে প্রয়োজনীয় পদার্থের নিঃসরণ হয় বা ক্ষরণ হয়, যাকে আমরা হরমোনও বলতে পারি। হরমোনও বলতে পারি, সেগুলো হরমোন, তারপরে পিত্তগ্রন্থি থেকে পিত্তরস। আমরা ক্লাস 8-এও পড়েছি যে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। তাহলে এই যে হরমোন, পিত্তরস, তারপরে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে মকরন্দ থেকে, মানে মকরন্দ গ্রন্থি থেকে মকরন্দ নিঃসরণ, এগুলো সবই কিন্তু এক এক ধরনের ক্ষরণ। ঠিক আছে, এবং প্রত্যেকের ভূমিকা আছে দেহ গঠনের ক্ষেত্রে, এবং দেহের মধ্যে প্রত্যেকে বিক্রিয়া করে চলে। নেক্সট পয়েন্ট কি আসছে, চলন ও গমন, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। আচ্ছা, চলন ও গমন কি, চলন গমন হচ্ছে কি, জীব, এককোষী জীবের কথা বলছি না, উন্নত জীবের ক্ষেত্রে কি হয়, বিশেষ করে প্রাণীরা স্বেচ্ছায় একটা স্থান পরিবর্তন করতে পারে। এবং প্রায় সমস্ত প্রকার জীব, উদ্ভিদ বলো প্রাণী বলো, একটা জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করতে পারে। তাহলে এই এক স্থানে স্থির থেকে যে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, তাকে বলা হচ্ছে চলন। আর একটা স্থান থেকে আরেকটা স্থানে যে পরিবর্তন যাওয়াকে বলা হচ্ছে গমন। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু গমন পরিলক্ষিত হয় না, ব্যতিক্রম আছে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কিন্তু চলন গমন উভয়ই দেখা যায়।
তাহলে এটা গেল চলন ও গমন। নেক্সট দেখো আসছে রিপ্রোডাকশন বা জনন। এটা কি? এটাও জীবের একটা ধর্ম বা জীবনের একটা মেন বৈশিষ্ট্য। জনিত্র জীব থেকে, জনিত্র মানে কি প্যারেন্টাল, যখন অপত্য জীব সৃষ্টি হয় তখন তাকে কি বলা হচ্ছে? জনন। এবং এই পদ্ধতিটা কি, এর মাধ্যমে জীব বংশ বিস্তার করে এবং নিজের অস্তিত্ব এবং বংশধারাকে কিন্তু বজায় রাখে। এই এই জনন কিন্তু, জীবের জনন কিন্তু বিভিন্ন প্রকারের হয়। মেনলি 3 প্রকারের বলতে পারি আমরা: অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। এবার এগুলো কাদের কাদের ক্ষেত্রে হচ্ছে? তাহলে কি কি এখান থেকে পেলাম? যে 3টে প্রকার বললাম, একটা হচ্ছে অঙ্গজ জনন, একটা অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। অঙ্গজ জননটা কি? যে কোনো একটা উদ্ভিদের দেহের কোনো একটা অংশ থেকে যখন আর একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। যেমন আমরা জবা গাছের শাখাকে যদি আমরা মাটিতে কেটে এনে একটা নির্দিষ্ট অংশ কেটে এনে আবার লাগাই, তাহলে আবার সেখান থেকে নতুন গাছ হচ্ছে। তাহলে এটা হচ্ছে কিন্তু এক প্রকার অঙ্গজ জনন। নেক্সট কি? অযৌন জনন। অযৌন জননটা হচ্ছে কিরকম? কোনো উদ্ভিদের ক্ষেত্রে রেণু উৎপাদনের মাধ্যমে বা সরাসরি কোষ বিভাজিত হয়ে যখন জনন ঘটে। এগুলো এককোষী প্রাণীদের দেহে যেমন দেখা যায়, যেমন অ্যামিবার দেহে কিন্তু দেখা যায়। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে? এগুলো কিন্তু অনুন্নত প্রকৃতির জনন। এরপরে আসছে কি? যৌন জনন, যেটা কিন্তু একটু উন্নত প্রকৃতির এবং উন্নত জীব দেহে দেখা যায় এবং তুলনামূলক এটা একটা জটিল পদ্ধতি বা জটিল জনন পদ্ধতি। এক্ষেত্রে কি হয়? দুটো জনন কোষ মিলিত হয়ে নতুন জীব সৃষ্টি হয়। এবার সেটা দুটি জনন কোষ যেমন ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয় এবং নিষেক প্রক্রিয়ার মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়। এগুলো ডিটেলসে আমরা পরে যখন পড়ব তখন সেগুলো আলোচনা করব। তবুও আমরা জীবনের বৈশিষ্ট্যগুলো পড়তে গিয়ে এই ধারণাগুলো একটু জেনে রাখা দরকার। নেক্সট দেখো পরিব্যক্তি বা মিউটেশন। পরিব্যক্তি বা মিউটেশনটা কি? জীব বিবর্তনের পথে এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু বৈশিষ্ট্য। এক্ষেত্রে কি হয়? জিনের একটা আকস্মিক কিন্তু একটা স্থায়ী বংশানুক্রমিক পরিবর্তন ঘটে এবং তাহলে একটা নতুন ধরনের বৈশিষ্ট্য কিন্তু সৃষ্টি হয় একটা জীব থেকে পরবর্তী জীবের মধ্যে। এই পরিবর্তনটাকে কিন্তু বলা হয় পরিব্যক্তি। তাহলে পরিব্যক্তি গেল। এবার আসছে কি? বিবর্তন বা ইভলিউশন। এই বিবর্তন বা ইভলিউশন জিনিসটা কি? এটা হচ্ছে একটা খুব ধীরে ধীরে অর্থাৎ মধ্যর গতিতে একটা ধারাবাহিক পরিবর্তন এবং যার মাধ্যমে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয় বা উন্নত জীব সৃষ্টি হয়। যেমন আমরা যে মানুষ রূপে সৃষ্টি হয়েছি সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি খুব অল্প সময়ের মধ্যে নয়, দীর্ঘ বিবর্তনের পথ পেরিয়ে কিন্তু সৃষ্টি হয়েছি। তাহলে এটাকে আমরা বলছি বিবর্তন বা ইভলিউশন। নেক্সট দেখো অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এই বিবর্তন অভিযোজন এগুলো কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। অভিযোজনটা কি? প্রত্যেকটা জীব নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য বা নিজেদেরকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে টিকে থাকার জন্য প্রত্যেকেই অভিযোজনে অংশগ্রহণ করে এবং অভিযোজন সক্ষম। যেমন পাখি আকাশে উড়ছে, মাছরা জলে থাকছে, তাহলে এদের প্রত্যেকে
পাখি আকাশে ওড়ার জন্য তাদের ডানা সৃষ্টি হয়েছে এবং তারা সেখানে মানিয়ে নিয়ে চলতে পারছে। মাছেদের জলে থাকার জন্য ফুলকা সৃষ্টি হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা অভিযোজিত বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই অভিযোজন সম্পর্কেও বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। সেগুলো অভিযোজন চ্যাপ্টারটাকে ক্লাস 10-এ গিয়ে খুবই মানে বড় করে দেওয়া আছে, সেটা আমরা পরে আলোচনা করার সময় পড়ব। দেখো নেক্সট কি বলছি, লাইফ সাইকেল বা জীবনচক্র। একটা জীব কি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে এগোয়। তাহলে প্রথমে কি করে, জন্মের পর জীব তো বৃদ্ধি পায়, তারপরে পরিণত হয় এবং তারপরে প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে, এরপরে তার জীবনে আসে বার্ধক্য এবং অবশেষে জীবের মৃত্যু হয়। তাহলে এই যে একটা চক্রাকার সাইকেল, তাহলে এই যে এটাকে বলছি আমরা কিন্তু জীবনচক্র। তাহলে জীবনের যে আমরা এই বৈশিষ্ট্যগুলো পেলাম এবং সেগুলো সম্পর্কে যে আমরা অল্প আধটু ধারণা পেলাম, তাহলে এই ছিল আমাদের জীবন এবং জীবনের বৈশিষ্ট্যাবলী। তাহলে এটা বুঝতে পারলে এবং আমার পড়ানোটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে এবং পড়া হবে।